আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। সীমান্ত নীতি নিয়ে কামালা হ্যারিসের সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প। চীনের কাছে গোপন তথ্য বিক্রির দায়ে অভিযুক্ত আমেরিকান সেনা। হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশে আসছে জাতিসংঘের মিশন। দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স, বৈশ্বিক জরুরি অবস্থা জারি। এবং রোনালদোর গোলে ফাইনালে আল নাসর। শুনছিলেন মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোর প্রচারণা চলছে। এবার ট্রাম্পের প্রচারণা শিবির একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে। এতে কামালা হ্যারিসের সীমান্ত নীতি নিয়ে সমালোচনা করা হয়েছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কামালা হ্যারিসকে বারবার আক্রমণের চেষ্টা করছেন। ট্রাম্প শিবিরের তৈরি বিজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সীমান্ত নীতি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই কাজটি করতে ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার জন্য 1 কোটি অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এমনকি মাদকদ্রব্য ফেন্টানিলও এসেছে, যাতে 2.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই বিজ্ঞাপনের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের প্রচারণা শিবির জানিয়েছে, ট্রাম্প তো মিথ্যা বলায় অভিজ্ঞ, তাই তিনি এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন। ট্রাম্প জুয়ান মার্চেন্টকে এই মামলা থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন। তার দাবি, বিচারকের মেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রির ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকান সেনাবাহিনীর বিশ্লেষক সার্জেন্ট কার্বিন শুলৎজকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আমেরিকার কয়েক ডজন স্পর্শকাতর নিরাপত্তা সংক্রান্ত নথির বিনিময়ে তাকে $42,000 দেওয়া হয়েছে বলে এফবিআই ও আমেরিকান সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্সের তদন্তে অভিযোগ করার পর গত মার্চে সার্জেন্ট কার্বিন শুলৎজকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, 2022 সালের জুন মাস থেকে তার এই অপরাধমূলক ষড়যন্ত্র শুরু হয়, যা তার গ্রেপ্তারের আগ পর্যন্ত অব্যাহত ছিল। আদালতের নথি অনুযায়ী সার্জেন্ট শুলৎজ হংকংয়ে বসবাসকারী এক ব্যক্তির জন্য তথ্য সংগ্রহের ষড়যন্ত্র করেন। হংকংয়ের ওই বাসিন্দা সার্জেন্ট শুলৎজকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও মোবাইল আর্টিলারি সিস্টেম সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। সার্জেন্ট শুলৎজ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থেকে যা শিখেছেন তার ভিত্তিতে তাইওয়ানের জন্য আমেরিকান যুদ্ধ বিমান, সামরিক কৌশল এবং আমেরিকান সামরিক বাহিনীর প্রতিরক্ষা কৌশল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগপত্রে তিনি হংকংয়ের কথিত বাসিন্দাকে পাঠানো বার্তার বিস্তারিত বিবরণ দেন। তার বিবরণকে আদালতের নথিতে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 14 আগস্ট তারা ফোন কলে আলোচনা করেন। একটি সূত্র জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর উদ্দেশ্যে কল করেন, তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। এছাড়া এই বিষয়ে মন্তব্যের জন্য ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি তারা। গত মাসে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র যান এবং প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এদিকে 15 আগস্ট গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা রয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা কাতারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় অংশ নেবে না। ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর। স্থানীয় সময় 14 আগস্ট দলীয় ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। ডেমোক্রেটিক প্রার্থী ইলহান ওমর যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের 5th ডিস্ট্রিক্ট আসন থেকে আসন্ন নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। তিনি চতুর্থবারের মতো এই নির্বাচনে অংশ নেবেন। এই আসনে তিনি মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলসকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন অর্জন করেছেন। মিনেসোটা সেক্রেটারি অফ স্টেট ট্যালিস অনুসারে এই নির্বাচনে ওমর 56.2% ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্যামুয়েলস পেয়েছেন 42.9
9%। ইলহান ওমর নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পেরেছেন। এটি তার মনোনয়ন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। 2022 সালের পর ইলহান প্রায় $68 লাখ সংগ্রহ করেছেন, যেখানে কংগ্রেস সদস্যরা সাধারণত পুনর্নির্বাচন প্রচারণায় এর অর্ধেক অর্থ সংগ্রহ করতে পারেন। অন্যদিকে স্যামুয়েলস মাত্র $14 লাখ সংগ্রহ করতে পেরেছেন। ফ্লোরিডার চ্যাম্পা অ্যাডামো ড্রাইভে এম্পেরর্স জেন্টলম্যানস ক্লাবের গেট ভেঙে ট্রাক প্রবেশ করলে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ও 2 জন আহত হয়েছেন। ক্লাবের প্রবেশ পথে মঙ্গলবার সকালে বেশ কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। পরে তাদের মধ্যে এক ব্যক্তি পরে নিজের সেমি ট্রাক চালিয়ে ক্লাবের গেট ভেঙে ঢুকে পড়েন। এ সময় ট্রাকের ধাক্কায় ক্লাবে থাকা একজন নিহত এবং 2 জন আহত হন। শহরটির পুলিশ কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পান ট্রাকটি ক্লাব ভবনের সামনের অংশে গিয়ে বিধ্বস্ত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চালককে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পরে ওই চালক আবার ট্রাকটি চালানোর জন্য ফিরে যান। তখন ক্লাবের প্রবেশদ্বারে একদল লোক দাঁড়িয়েছিল। চ্যাম্পা কর্তৃপক্ষ জানিয়েছেন দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হয়েছেন এবং আরও 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ আহত হয়েছেন। তারা দ্রুতই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। ট্রাক চালককে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা বর্তমানে গুরুতর। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স, বৈশ্বিক জরুরি অবস্থা জারি, এবং রোনালদোর গোলে ফাইনালে আল নাসর। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে যাচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান গোয়েন লুইস। আধা ঘন্টারও বেশি বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। পরে লুইস সাংবাদিকদের বলেন, স্বাধীনভাবেই কাজ করবে
ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এর অর্থায়ন করবে জাতিসংঘ। এর কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফোন আলাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লিজ বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে কিশোর কিশোরীদের প্রায় 63% পর্নোগ্রাফিতে আসক্ত, অর্থাৎ প্রতি 10 জন কিশোর কিশোরীদের মধ্যে 6 জনেরও বেশি পর্নোগ্রাফিতে সময় পার করেন। সম্প্রতি একটি গবেষণায় এই চিত্র উঠে এসেছে। বলা হচ্ছে, মূলত করোনা ভাইরাস মহামারী ও এর কারণে দেওয়া লকডাউনের প্রভাবেই এমনটা হয়েছে। 2020 সালের 8 মার্চ বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা সবই বন্ধ ঘোষণা করা হয়। লকডাউনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস হতো বলে তখন সকলেই নিজ বাড়িতে একটি লম্বা সময় পার করে। তবে এই সময় পরপরই দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে ইন্টারনেটে আসক্তি, বিষণ্ণতা এবং পর্নোগ্রাফির প্রতি আসক্তি বেড়ে যায়। এই সামাজিক সমস্যা কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের উপর কতটা বা কেমন প্রভাব ফেলেছে তা নিয়ে একটি গবেষণা পরিচালনা করা হয়। মোট 8,832 জন কিশোর কিশোরীর অনলাইন অংশগ্রহণে গবেষণাটি করা হয়েছে। গবেষণায় পাওয়া ফলাফলে দেখা গেছে, ইন্টারনেটে আসক্তি ছিল 63% কিশোর কিশোরীর, অন্যদিকে 76.6% ভুগেছে বিষণ্ণতায়। সামগ্রিকভাবে 62.9% কিশোর কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। তবে যেসব শিক্ষার্থীরা ওই সময় সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেছে কিন্তু একদমই শরীরচর্চা করেনি, তাদের মধ্যে বিষণ্ণতায় ভোগা এবং পর্নোগ্রাফিতে আসক্তির প্রবণতা বেশি দেখা যায়। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি নূর করিম, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ সহ আরও অনেকে। এ সময় দলটির নেতাকর্মীরা জানান, কয়েক বছর থেকে অতীতের সরকার বিএনপি নেতাকর্মীর উপর হাজারো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, নেতাদের খুন করেছে, পাশাপাশি গুম করেছে, অবৈধভাবে ক্ষমতা চালিয়েছে তারা। তাদের পেটোয়া বাহিনী দিয়ে দিনরাত অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানানো হয়। বিএনপি একটি শান্তিপূর্ণ দল, এরা কখনোই মানুষের উপর অত্যাচার করে না। এখন নতুন একটি নাটক শুরু হয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে মানুষকে অন্য কিছু বোঝাতে চাইছে। পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 15 আগস্ট সকালে ঈশ্বরদী আলহাজ মোড় ও রেলগেটে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল 9টায় শহরের আলহাজ মোড়ে অবস্থান নেয়। এরপর সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট 0 পয়েন্ট প্রদক্ষিণ করে আলহাজ মোড়ে গিয়ে সমাবেশ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেলার সমন্বয়ক মোহিত মোস্তাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাইল হোসেন শান্ত, উপজেলার সহ সমন্বয়ক ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজীব হাসান ও মোহাম্মদ আসাদুল ইসলাম। এদিকে ঈশ্বরদী রেলগেট থেকে মেইন রোড ও বাজার প্রদক্ষিণ করে ঈশ্বরদী সরকারি কলেজ পর্যন্ত একটি মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি গ্রুপ। উপজেলার সমন্বয়ক আসাদুজ্জামান রকিবের পরিচালনায় মিছিলটিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নওগাঁর মান্দায় কালিকাপুর ইউনিয়নের চক্রমাকান্ত গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেশি ও ক্ষমতার জোর দেখিয়ে এক কৃষকের জমি দখল নিয়ে কয়েকটি ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চক্রমাকান্ত গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে ইমরান মণ্ডল ওয়ারিশ ক্রয় সূত্রে 27.5% জমি রয়েছে তার। ওই জমির দলিল, নামজারি, খাজনা দাখিল সহ দখলে রয়েছে ইমরান মণ্ডল। জমিতে বসতি ভিটা সহ ফলজ বিভিন্ন প্রকার গাছের বাগান করেছেন তিনি। হঠাৎ করে একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আবুল কালাম ওই জমির মধ্যে কিছু অংশ তার বলে দাবি করে বিভিন্ন সময়ে তার লোকজন নিয়ে ইমরান মণ্ডলকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে। পরে 2023 সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে মামলা দায়ের করলে আদালত ইমরান মণ্ডলের পক্ষে রায় দেয়।
কিন্তু সেই রায়কে তোয়াক্কা না করেই জমি দখলের চেষ্টা করে আবুল কালাম। পরে 2024 সালে আবারও ওই জমির উপর নিষেধাজ্ঞা চেয়ে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত 14 আগস্ট আবুল কালাম সহ হাসান, সাইফুদ্দিন, খোরশেদ, তার স্ত্রী সাহারা বানুর সহযোগিতায় 7-8 জনের একটি দল জমি দখল ও গাছ কাটতে শুরু করে। এ সময় তিনি থানায় অভিযোগ করলে মান্দা থানার এএসআই এর বাসেদ ঘটনাস্থলে গেলে আবুল কালাম জানান, ইমরান মণ্ডলের জমির মধ্যে তার জমি রয়েছে বলে তিনি গাছ কাটছেন। এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার বাবা মালিক, আমার অনেক দিন যাবত এখানে বসবাস করতেছি এবং কোর্টে মামলা 144-45 মামলা করা হয়েছে, সেখানে ডিগ্রি পাইছি। ডিগ্রি পাওয়ার পরে এরা বিভিন্ন সময় বিভিন্ন হুমকি করছে, আমার থাকার অসুবিধা হয়েছে। এটি আইনের সহায়তা চাচ্ছি আমি। আমার শ্বশুর ক্রয় সূত্রে এই জমির মালিক, অনেক দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি। হঠাৎ করে আবুল কালাম এবং তার স্ত্রী সহ ছেলেমেয়েরা এই জমিতে আক্রমণ করে এবং তো অবস্থায় আমরা কোর্টে মামলা দিই। মামলার আমাদের রায় দেয় ম্যাজিস্ট্রেট। তারপরেও তারা অনৈতিকভাবে হুমকি ধামকি দেয় এবং গাছ কেটে তারা জবরদখল করে। এখন দেখবেন নিউ হক আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে এমপক্স। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গত 2 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে 2022 সালে এর প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুরুতে কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়, এরপর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সে আক্রান্ত হয়েছে 13,700 জন। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার WHO এক বিবৃতিতে জানায়, আফ্রিকার 13টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, আফ্রিকা এবং এর বাইরে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক। বুধবার জরুরি কমিটির বৈঠকের পর আন্তর্জাতিক উদ্বেগের কারণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এই কথা বলেন মোদী। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। ভারত আশা করে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। মোদী আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যের বরাত দিয়ে বলছে, বাংলাদেশের 64 জেলার 52টিতেই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ কোনো আলোচনায় অংশ নেবে না ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস। কাতারের দোহায় হতে যাওয়া ওই আলোচনায় অংশ নেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানান বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দোহায় নতুন করে আলোচনায় বসার কথা মধ্যস্থতাকারী দেশগুলোর নেতাদের। তবে তার আগ মুহূর্তে হামাসের পক্ষে এমন প্রতিক্রিয়া আসায় যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হামাস নেতা বলেছেন, চুক্তিটি বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ চেয়েছিল হামাস, তবে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে দেওয়ার জন্য আলোচনায় বসবেন না তারা। গত মে মাসের শেষ দিকে প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছিলেন তার উপর ভিত্তি করে যুদ্ধবিরতির রোডম্যাপটি হওয়া উচিত এবং ইসরায়েলকে নতুন শর্ত যোগ করার জন্য অভিযুক্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ অস্বীকার করে বলেছেন, হামাসই শর্ত পরিবর্তনের দাবি করেছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। 40 ছুঁই বয়স হলেও এখনো যেন থামার নামগন্ধই নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। 14 আগস্ট আল নাসরের হয়ে গোল করেছেন তিনি। দল উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে। সেমিফাইনালে আল তাউনকে 2-0 গোলে হারিয়েছে আল নাসর। আইমান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করে দলকে ফাইনালে তোলেন। শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা। হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে।
প্রতি বছর সেমিফাইনাল দিয়ে শুরু হয় সৌদি সুপার কাপ। লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ 4 দল অংশ নেয় এতে। গত মৌসুমে লিগ ও কিংস কাপ দুটোতে চ্যাম্পিয়ন হয় আল হিলাল, রানার্স আপ হয় আল নাসর, যে কারণে লিগের বাকি 2 সেরা দল হিসেবে এবারের সুপার কাপের সেমিফাইনালে খেলে আল তাউন ও আল আহলি। সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে 8 মিনিটেই আল নাসরকে গোল এনে দেয়ায় অবদান রাখেন রোনালদো। তার অ্যাসিস্টে গোল করেন আয়মান, দ্বিতীয় গোলটি অবশ্য রোনালদোই করেন, তাতে 2-0 গোলের জয় পায় আল নাসর। এখন দেখবেন অন্যরকম সংবাদ। এসব রাস্তায় কি অদ্ভুত কোনো ঘটনা ঘটে, নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? কানাডায় এসব রাস্তায় নিয়মিত যানবাহন চলাচল করে ঠিক বাকি সব রাস্তার মতো, কিন্তু কানাডার মানুষের কাছে এই 3টি রাস্তা অদ্ভুত খ্যাতি অর্জন করেছে, কারণ এদের নাম অদ্ভুত। রাস্তা 3টির নাম দিস স্ট্রিট, দ্যাট স্ট্রিট, দ্য আদার স্ট্রিট, মানে এই রাস্তা, ওই রাস্তা, অন্য রাস্তা। কানাডার নোভা স্কোটিয়া প্রদেশের পোর্টার্স লেক শহরে প্রথমবারের মতো যাওয়া কোনো অতিথি বা পর্যটকের কাছে ঠিকানা খুঁজে পেতে বেগ পাওয়া খুব স্বাভাবিক। রাস্তা 3টির মধ্যে ওই রাস্তা ও অন্য রাস্তা পাশাপাশি অবস্থিত, আর এই দুটো রাস্তাকে যুক্ত করেছে এই রাস্তা। অনেকে তো প্রায়ই মজা করে বলেন, পোর্টার্স লেক শহরে রাস্তার নাম ভাবতে ভাবতে মাথা ঘুরে যায়। তাই লোকে এই রাস্তা, ওই রাস্তা ও অন্য রাস্তার মতো অদ্ভুত নাম ব্যবহার করেছেন। কানাডায় চলাফেরা করলে প্রায়ই চোখে পড়ে এই ধরনের রাস্তা। দেশটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরের নামে এর প্রভাব আছে। প্রথমে নিজেদের ঐতিহ্য, পরে ফরাসি প্রভাবের মিশ্রণে তৈরি হয়েছে মজার ও অদ্ভুত নামের এসব রাস্তা। শুধু কানাডায় নয়, অন্যান্য দেশেও এই ধরনের রাস্তার দেখা মেলে। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম ওরেগন রাজ্যের কালভার শহরে দেখা মেলে দিস ওয়ে লেন ও দ্যাট ওয়ে লেনের। এছাড়া আছে বোল্ড হিল রোড বা ন্যাড়া পাহাড় রাস্তা। এই নাম হলেও রাস্তাটি কিন্তু পুরোপুরি গাছবিহীন নয়। নো নেম রোড নামেও রাস্তা আছে। নামকরণের সময় নাম নির্ধারণে ব্যর্থ হওয়ায় এই নাম পায় রাস্তাটি। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্ত নীতি নিয়ে কামালা হ্যারিসের সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প। চীনের কাছে গোপন তথ্য বিক্রির দায়ে অভিযুক্ত আমেরিকান সেনা। হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশে আসছে জাতিসংঘের মিশন। দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স, বৈশ্বিক জরুরি অবস্থা জারি। এবং রোনালদোর গোলে ফাইনালে আল নাসর। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।